আড়াই মাস পর কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা। ধর্ষণ হয়েছে কিনা বলতে নারাজ ময়নাতদন্তকারী চিকিৎসক। এটা আপনারা কি বলবেন? এটা ধর্ষণ লিগ্যাল টার্ম, এটা মেডিকেল সায়েন্টিফিক টার্ম না। ঠিক আছে, আমরা সায়েন্টিফিক্যালি এটাকে কোন রিপোর্টের মধ্যে কখনো ধর্ষণ হয়েছে কিনা এটা লিখি না, তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিনা সেটা লিখি আমরা। স্পষ্ট না করায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি, মন্তব্য বিশেষজ্ঞ চিকিৎসকের। It may be willing, it may not be willing. Second thing আছে habitual or first time, সেটাও কিন্তু আপনার ইয়াতে পরীক্ষাতে পাওয়া যাওয়ার কথা। ময়নাতদন্ত প্রতিবেদন অসম্পূর্ণ, দাবি তনুর বাবা মায়ের। আমার মেয়ের নাক আঘাত, মাথায় আঘাত, এখন শরীরে বুড়তা ফাটছে, রিপোর্টটা রেডিতে দিছে, এটা আমি সন্তুষ্ট হয়েছি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যা সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যার ঘটনায় গ্রেফতার 2 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন, তৃতীয় দিনে বিশেষ অভিযানে 48 জঙ্গি সহ আটক 1500। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামে বাঁশখালীর এমপি মুস্তাফিজুর রহমানের জামিন আবেদন খারিজ। 20 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না, হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। ঈদকে সামনে রেখে চলছে ভাঙা চোরা ও পুরনো বাস মেরামতের কাজ। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি। এবং প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহী আম। দাম বেশি পাওয়ায় খুশি চাষিরা, রফতানি আরও বাড়ানোর আশাবাদ। কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনে দৈহিক সংসর্গের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা। তবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা বলতে চাননি তিনি। এ ব্যাপারে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, বিষয়টি অস্পষ্ট থাকায় বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে ফরেনসিক বিভাগ চতুরতার আশ্রয় নিলে তারাও দোষী সাব্যস্ত হবে বলে মন্তব্য করেছেন মানবাধিকার কর্মীরা। প্রায় আড়াই মাস পর তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন সিআইডির কাছে হস্তান্তর করে ময়নাতদন্তকারী কর্তৃপক্ষ। প্রতিবেদনে তনুর দৈহিক সংসর্গের প্রমাণ পাওয়া গেলেও তাকে ধর্ষণ করা হয়েছে কিনা সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে নারাজ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা। এটা আপনারা কি বলবেন? এটা ধর্ষণ লিগ্যাল টার্ম, এটা মেডিকেল সায়েন্টিফিক টার্ম না। ঠিক আছে, আমরা সায়েন্টিফিক্যালি এটাকে কোন রিপোর্টের মধ্যে কখনো ধর্ষণ হয়েছে কিনা এটা লিখি না, তার সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে কিনা সেটা লিখি আমরা, এবং সেটাই লিখেছে যে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট ব্যাখ্যা দেবার নিয়ম থাকলেও তা না করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মত চিকিৎসা বিশেষজ্ঞ রশিদি মাহবুবের। সে যদি কোনো এভিডেন্স না পেয়ে থাকে তাহলে তাকে বলতে হবে যে উইলিং। উইলিং হলে তখন একটা ভিন্ন ফ্রেম, আর আনউইলিং এর একটা ফ্রেম আছে। তা আমাদের প্রশ্নটা হচ্ছে ইট মে বি উইলিং, ইট মে নট বি উইলিং। সেকেন্ড থিং আছে এই মেয়েটার ইজ ইট দি ফার্স্ট টাইম, হ্যাবিচুয়াল অর ফার্স্ট টাইম, সেটাও কিন্তু আপনার ইয়াতে পরীক্ষাতে পাওয়া যাওয়ার কথা। সুতরাং আমি জানি না এই জায়গাগুলো নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। তবে প্রতিবেদন অস্পষ্ট রেখে মূলত আসামি পক্ষকে এক ধরনের সুবিধা করে দেয়া হচ্ছে বলে মত এই মানবাধিকার কর্মীর। এক্ষেত্রে স্বেচ্ছায় প্রতিবেদন ভিন্ন খাতে প্রবাহিত করার প্রমাণ পেলে প্রতিবেদন প্রদানকারী দোষী সাব্যস্ত হবেন বলেও মন্তব্য করেন তিনি। যদি ইন্টারকোর্সও হয়ে থাকে সেটাও তার মৃত্যুর পরেই হচ্ছে, সুতরাং তাকেও সেটা আইডেন্টিফাই করতে হবে যে মৃত্যুর পর তাকে ইন্টারকোর্স অবস্থায় দেখা গেছে, মানে সে রেপ হয়েছে। এই কথাটা যদি উনি না লিখে তাহলে আমরা ধরে নেব উনি একটা চাতুরিতার মানে আশ্রয় নিচ্ছে, যেটা বেনিফিট অফ ডাউটটা আসামির পক্ষে যাবে। এটার জন্য কিন্তু উনিও দোষী সাব্যস্ত হবে, কারণ উনি আসামিকে এক ধরনের আড়াল তৈরি করার পথ তৈরি করে দিচ্ছে। প্রথম ময়নাতদন্ত প্রতিবেদনে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেন। তনুর মৃতদেহের ডিএনএ পরীক্ষা করে ধর্ষণের আলামত পায় সিআইডি। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
এদিকে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনেও তনুকে হত্যার সুনির্দিষ্ট কারণ উল্লেখ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের মা। এছাড়া মামলাটি ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টার কারণেই এমন অসম্পূর্ণ ময়নাতদন্ত প্রতিবেদন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন কুমিল্লার গণজাগরণ মঞ্চের নেতারা। আমার মেয়ে নাক আঘাত, মাথায় আঘাত, এরপর শরীরে বুড়দা ফাটছে, এরপরে কমান্ডারও বলছে এটা রিপোর্টটা দিতে দিছে। এটা আমি সন্তুষ্ট হয়েছি না, তারা মিথ্যা কথা বলছে। আমি অঙ্ক সত্য বিচার চাই আমার মেয়ে, আর তারা যে কেন্দ্রের মধ্যে ভিতর থেকে সরাই দিতে চায়, তাহলে আমার মেয়ে দেখ আমি দাম রাখছি। ময়নাতদন্তের রিপোর্টে কোনো প্রকার হত্যার রহস্যের বা হত্যার কোনো যেই ধরনের কোন কোন কারণে হত্যা হয়েছে সেই ধরনের কোনো রিপোর্ট তারা পেশ করেনি, যেটি অত্যন্ত আপত্তিকর এবং আমরা তা প্রত্যাখ্যান করছি। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার গুন্নু ও রবিনের 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে মহানগর হাকিম হারুনুর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সাবেক শিবির কর্মী আবু নাসের গুন্নু ও শাহজামান ওরফে রবিনকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে তাদের দুজনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত 5 জুন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে 7 জুন সাবেক শিবির কর্মী আবু নাসের গুন্নু এবং গতকাল রবিনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে 5 দিনের মাথায় মামলার তদন্ত কর্মকর্তা কাজী রকিবউদ্দিনকে সরিয়ে গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তদন্তে সহযোগিতার জন্য 7 সদস্যের 2টি কমিটিও গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিশেষ অভিযানের 3য় দিনে 48 জঙ্গি সহ সন্দেহভাজন 1496 জনকে আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গতরাত থেকে আজ দুপুর 12টা পর্যন্ত চট্টগ্রাম, রংপুর, যশোর, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গতরাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন 220 জনকে আটক করা হয়। এদিকে বরিশাল থেকে 29 জন এবং যশোর থেকে 84 জনকে আটক করেছে পুলিশ। রংপুরে 8টি থানা থেকে 1 জেএমবি সদস্য সহ 95 জনকে এবং রাজশাহী থেকে 60 জনকে আটক করেছে পুলিশ। এছাড়া টাঙ্গাইলে 52, জয়পুরহাটে 48, চাঁপাইনবাবগঞ্জে 44, ঝিনাইদহে 64, পঞ্চগড়ে 19, ময়মনসিংহে 18, কিশোরগঞ্জে 75, ফেনী থেকে 38, ব্রাহ্মণবাড়িয়ায় 50 এবং পিরোজপুর থেকে 9 জনকে আটক করা হয়। দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড দেশীয় জঙ্গিবাদের উত্থানের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। 6টি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের মধ্যে জেএমবি ও আনসার আল ইসলাম বর্তমানে সক্রিয় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশের বিশেষ অভিযানে এসব জঙ্গি ধরা পড়ছে। দুপুরে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে একথা বলেন পুলিশ মহাপরিদর্শক। 6টি জঙ্গি সংগঠনের ভিতর এখন আমাদের যে ঘটনার পরিপ্রেক্ষিতে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তথ্য, তাদের পরিচয় অনুযায়ী 2টি সংগঠন এখন সক্রিয় আছে। একটি হলো জেএমবি, আরেকটি হলো আনসার বাংলা টিম, নতুন নাম দিচ্ছে আনসার আল ইসলাম। যতগুলো লোক ধরা পড়ছে ঘটনার সাথে সম্পৃক্ত, কারণ কেউ এই 2 সংগঠনের তারা গোটা জাতিকে এক হয়ে দেশের স্বার্থে এই জঙ্গিবাদের উত্থান ঠেকাতে হবে। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর সরকার দলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে 20 জুনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের করা আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 3 জুন বাঁশখালী থানায় মোস্তাফিজুর সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে পছন্দ মতো কর্মকর্তা নিয়োগ না দেয়ায় উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলামকে তার রুমে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে এমপি মোস্তাফিজ সহ কয়েকজনের বিরুদ্ধে। বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে কোনো সংসদ সদস্য থাকতে পারবেন না বলে রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আবেদনের ওপর কোনো আদেশ না দেয়ায় ওই রায় বহাল থাকলো বলেও জানান আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল জানান, পূর্ণাঙ্গ রায় পেলে সুপ্রিম কোর্টে নিয়মিত আপিল করবেন তারা। এদিকে উচ্চ আদালতের এ রায় মেনে চলবেন বলে জানিয়েছেন সংসদ সদস্যরা।
বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা অনুযায়ী এতদিন একজন সংসদ সদস্য তার সংসদীয় এলাকায় 4টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে সম্প্রতি এমপিরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে পারবেন না বলে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিশেষ কমিটিও বাতিল ঘোষণা করা হয়। হাইকোর্টের এ রায় স্থগিত চেয়ে আবেদন করেন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। তবে এই আবেদনের উপর রোববার কোনো আদেশ দেননি আপিল বিভাগ। এমপিরা যে স্কুল কলেজের গভর্নিং বডির যে সভাপতি আছেন তারাও এই পদে আর নেই। সারা দেশে যে সমস্ত স্কুল কলেজে বিশেষ কমিটি আছে সেই বিশেষ কমিটির কোনো কার্যকারিতা নাই। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম জানান, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় হাতে পেলে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে নিয়মিত আপিল করা হবে। হাইকোর্টের রায়ের যখন কপি রিট পিটিশনাররা পাবে, তখন স্কুল কর্তৃপক্ষ পাবে, তখন আমরা রেগুলার লিভ পিটিশন দায়ের করব স্কুলের পক্ষ থেকে। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় সংসদ সদস্যরা জানান, সর্বোচ্চ আদালতের এই আদেশ মানতে বাধ্য তারা। সুপ্রিম কোর্টের রায় আমাদের ছিল ধার্য। সুপ্রিম কোর্ট, আমরা আইন প্রণেতা, আমরা নির্বাহী বিভাগ, আমরা নির্বাহী কর্তৃপক্ষ না। তো সুতরাং সুপ্রিম কোর্ট আপন বিবেচনায় যেটা করেছেন এটা তো আমাদের সবাইকে মানতে হবে। সংসদ সদস্যদের বিরাট একটি অধিকার ক্ষুণ্ণ হয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয়। আইনজীবীরা জানান, এ রায়ের ফলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও ভর্তি বাণিজ্য বন্ধ হবে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংসদ সদস্যদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকা নিয়ে আপিল বিভাগের রায়ের বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবে সরকার। রায়ের পরে সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের একথা জানান। আপিল বিভাগের রায় তারা মেনে চলবেন বলেও জানান শিক্ষামন্ত্রী। নিশ্চয়ই আমরা পলিটিক্সে কথা বলবো, আমাদের আর কিছু করার আছে কিনা, আইন অজ্ঞ সাথে কথা বলবো যে আর কিছু আমাদের করার আছে কিনা, আমাদের এমপি সাহেবরা কিভাবে জিনিসটাকে নিচ্ছেন সেটাও আমার দেখার একটা ব্যাপার আছে। সবটা মিলিয়ে নিয়ে আমাদের কিছু করণীয় আছে কিনা। তবে এটা তো নিশ্চয়ই যে যখন এটা কোর্ট রায় দিবে তখন আমরা যে কেউ দেশের যে কোনো নাগরিক, যে কোনো সংস্থা, যে কোনো গভর্নমেন্ট, যে কোনো মিনিস্ট্রি, আমরা সেটা মেনেই চলি এবং মেনে চলাটাই আমাদের আইনত বাধ্যতামূলক। সুতরাং এই পর্যন্ত যে সুপ্রিম কোর্টের যদি অ্যাপিলেট ডিভিশন একটা রায় দিয়ে দেয়, আমাদের তার বিরুদ্ধে বলার কোনো প্রশ্নই আসে না। সন্ধ্যার সময় আরো থাকছে। খুলনায় ভারী বৃষ্টিতে হাঁটু পানি, চরম দুর্ভোগে নগরবাসী। তীব্র স্রোতে বান্দরবানের সাঙ্গু নদীতে এখনও নৌ চলাচল বন্ধ। আটকা পড়েছেন শতাধিক পর্যটক। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরাতন বাস মেরামতের কাজ। বেশি মুনাফা করতে বেপরোয়া হয়ে উঠছেন অনেক পরিবহন ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, পুরাতন গাড়ির ফিটনেস পরীক্ষা ছাড়া রাস্তায় নামানো, অতিরিক্ত ট্রিপ দিতে চালকদের বেপরোয়া গতি, ট্রাফিক আইন না মানার কারণে ঈদের সময় বেড়ে যায় সড়ক দুর্ঘটনার সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বিকল্প নেই। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। চলছে জোর প্রস্তুতি, সেরে নেওয়া হচ্ছে জোড়াতালির কাজ। সময় নেই, সামনে ঈদ। যেভাবেই হোক পুরাতন বাসগুলো মেরামত করে নামাতে হবে রাস্তায়, তাই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। ঈদ আসতেছে, ঈদের মধ্যে গাড়ি, পুরনো গাড়ি সব রিপেয়ারিং করে নতুন করে এগুলো রং সং করে যাত্রীরা ঠিক মতো যেতে পারে। রাত্রে দিনে আমরা 24 ঘন্টা কাম করতেছি। অন্যান্য সময় থেকে ঈদের জন্য আগেই চাপটা বেশি পড়ছে, 15-16 ঘন্টা ডিউটি করা লাগতেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে ঈদের সময় শুধুমাত্র ঢাকা থেকেই প্রতিদিন সড়ক পথে যাতায়াত করে 5 লাখেরও বেশি মানুষ। ঈদের বিশালে বাজার ধরতে মরিয়া হয়ে ওঠেন পরিবহন সংশ্লিষ্টরা। তাই পুরাতন এই গাড়িগুলো কোনো রকম ভাবে মেরামত করে প্রস্তুত করেন রাস্তায় চলাচলের জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, আসলে এই গাড়িগুলো রাস্তায় চলাচলের কতটা উপযোগী কিংবা ঝুঁকিমুক্ত? বেসরকারি এক জরিপে দেখা যায়, বিগত বছরগুলোতে যে দুর্ঘটনা ঘটেছে তার 35 থেকে 40 ভাগই ঘটেছে ঈদের সময়। প্রশ্ন উঠেছে, এসব প্রস্তুতি কি যাত্রী সেবার জন্য নাকি ঈদের বাড়তি চাপ পুঁজি করে অতিরিক্ত মুনাফা অর্জন? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ গাড়ি চলে, তার মধ্যে যে কিছু দুষ্ট মালিক নেই যারা যে তার গাড়িগুলোকে আপডেটেড না করে রাস্তায় দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এরকম অনেকেই করছে। ঈদের সময় যে হিউজ যে মুভমেন্টটা, এটা তো আসলে ম্যানেজ করবার কোনো সক্ষমতা আমার নেই। আমার যে গাড়িটা সিঙ্গেল ট্রিপ হয় সেটাকে আমি ডাবল ট্রিপ করার চেষ্টা করি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, পরিবহন সংখ্যা কম থাকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে অতিরিক্ত মুনাফা অর্জনে মেতে ওঠেন বাস সংশ্লিষ্টরা।
এই সময়টা দুর্ঘটনার জন্য কিন্তু দায়ী ম্যাক্সিমাম হলো ড্রাইভারদের কারণেই বেশিরভাগ হয়ে থাকে, কারণ তারা ট্রিপ সংখ্যা বাড়াতে চায়। এটা যাতে না হয় সেজন্য ল এনফোর্সমেন্ট অথরিটিকে, বিশেষ করে হাইওয়ে পুলিশকে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির তথ্যমতে মাত্র ৬,০০০ বাসে ঈদের ৩ দিন সড়ক পথে যাতায়াত করেন ২০ লাখেরও বেশি মানুষ। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের ৭.৫ বছরে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মিশরীয় রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রশংসা করেন তিনি। সকালে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মিশরের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ফলে দেশের অগ্রগতিতে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মিশরীয় রাষ্ট্রদূত। এ সময় প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনার এক পর্যায়ে তিনি বাংলাদেশ সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পেশাজীবী ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে নিয়ে ইফতার করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানী বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম জিয়ার পাশাপাশি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ইফতার পার্টিতে আসা বিশিষ্ট নাগরিকদের সাথে কুশল বিনিময় করেন। এরপর ইফতারের আগে দোয়া ও মোনাজাতে অংশ নেন বেগম জিয়া। বিএনপি ক্ষমতায় যেতে গুপ্ত হামলা চালাচ্ছে, আর এতে দলটির রাজনৈতিক চরিত্র হারিয়ে জঙ্গি গোষ্ঠীতে রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ ধরনের হামলা রোধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলার আহ্বানও জানান তিনি। আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পুরোহিতদের টার্গেট করছেন, আজকে খ্রিস্টান যাজকদের টার্গেট করছেন। এগুলো কিসের জন্য? ক্ষমতায় আসার জন্য। ক্ষমতায় আসার জন্য কেন? আজকে হঠাৎ করে এত উদ্গ্রীব কেন? তার পিছনে রহস্য আছে। আজকে বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার নিষ্পত্তির শেষ প্রান্তে। তিনি জানেন আগামী কয়েক মাসের মধ্যেই তাকে এই মামলার পরিণতি কি হবে তিনি বুঝতে পারেন। বিএনপি ক্রমান্বয়ে অতি দ্রুততার সাথে তারা রাজনৈতিক চরিত্র হারিয়ে তারা সন্ত্রাসী দল, জঙ্গিবাদী দলে পরিণত হচ্ছে, যার ফলে প্রত্যেকটা আক্রমণের পিছনেই তারা আছে বলেই আমাদের কাছে সুনির্দিষ্ট প্রমাণ আছে বলেই আজকে আমরা তাদেরকে দোষারোপ করছি। এই যে ষড়যন্ত্রের নীল নকশা যারা করছেন তাদেরকে প্রতিহত করে, পর্যদস্ত করে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এদেরকে ধ্বংস করতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে বন্দুকধারীদের হামলায় ২০ জন নিহত, আহত অন্তত ৪২। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য আসামিদের আগামী ২৪শে জুলাই আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন। এই মামলার ধার্য তারিখ থাকলেও রমজানের ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বেগম জিয়ার আইনজীবীরা আদালতে সময় আবেদন করলে তা মঞ্জুর করা হয়। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিল চেয়ে বেগম জিয়ার আবেদন গত ২৫শে মে খারিজ করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বেগম জিয়া ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য সহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। মামলাটি করেন তৎকালীন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শামসুল আলম। পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বেগম জিয়া। ডিপিএল এর খবর। সুপার লিগে বিকেএসপিতে আম্পায়ারদের সঙ্গে তামিম ইকবালের উচ্ছৃঙ্খল আচরণের কারণে আজকের মতো বন্ধ হয়ে গেছে আবাহনীয় প্রাইম দোলেশ্বরের মধ্যকার ম্যাচটি। ম্যাচের বাকি অংশ কবে হবে তা পরে জানাবে সিসিডিএম। এদিকে মিরপুরে মোহামেডানকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নামে আবাহনী। দলীয় ১৯ রানে অভিষেক মিত্র ও অধিনায়ক তামিম ইকবালকে হারিয়ে হোঁচট খায় তারা।
লিটন দাস ও শান্ত মিলে 83 রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন। লিটন 48 রানে বিদায় নেয়ার পর নাসিরের শিকার হয়ে দ্রুত ফিরে যান ইয়াশপাল সিং। তবে শান্তর 71 ও সাকলাইন সজীবের 19 রানে সবকটি উইকেট হারিয়ে 191 রান করে আবাহনী। 192 রানে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে 38 রানে রনি ও ইমতিয়াজকে হারায় দোলেশ্বর। এরপর রকিবুলের দায়িত্বশীল ব্যাটিংয়ে তারা ঘুরে দাঁড়ায়। তবে দলীয় 53 রানে ঘটে বিপত্তি। ব্যক্তিগত 20 রানে রকিবুলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকলাইন, কিন্তু আম্পায়ার সেটাকে আউট দেননি। এতে ফিল্ড আম্পায়ার গাজী সোহেল ও তানভীর হায়দারের সঙ্গে প্রকাশ্যেই বাজে ব্যবহার করেন তামিম। এই ঘটনায় ক্ষুব্ধ আম্পায়াররা অসুস্থতার কারণ দেখিয়ে ম্যাচ পরিচালনা করতে অস্বীকৃতি জানান। এরপরেই আজকের মতো বন্ধ হয়ে যায় ম্যাচ। শোনো স্যার চাপা চৌধুরী, বাংলাদেশে কোনো মোবাইল কোম্পানি যদি 1000 মিনিট বোনাস দেয় 30 দিনের জন্য, তাহলে এই বান্দা নিজের কান কর্তন করে ফেলবে। তোর মোবাইলটা দে তো। বিশ্বাস করুন আর নাই করুন, রবিতে *1000# ডায়াল করলে পাবেন 1000 মিনিট বোনাস 30 দিনের জন্য। অফারটি উপভোগ করতে পূরণ করুন প্রতিদিনের সহজ টার্গেট। গড ব্লেস ইউর কান। কান কোনটা, ডান না বাম? রবি। প্রথমবারের মতো ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে রাজশাহীর আম। চাষিরা বলছেন ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে পরিচর্যা করায় আন্তর্জাতিক মানের আম উৎপাদন সম্ভব হচ্ছে। স্থানীয় বাজারের চেয়ে আমের দাম বেশি পাওয়ায় খুশি চাষিরাও। কিছু সমস্যা থাকলেও প্রতি বছর আম রপ্তানির সংখ্যা বাড়াতে চান ব্যবসায়ীরা। রাকিবুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। ফল গবেষণা কেন্দ্রের মতে মাটির গুণগত কারণে সুমিষ্ট রাজশাহীর আম। প্রথমবারের মতো চাষিদের সাথে চুক্তিভিত্তিক আম পরিচর্যা করছে রপ্তানিকারকরা। চুক্তি অনুযায়ী 200 চাষিকে সরবরাহ করা হয়েছে ফ্রুট ব্যাগ। প্রাথমিকভাবে 30টি বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে ব্যাগের আম। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দাগহীন, বিষমুক্ত, স্বাস্থ্যসম্মত, নিরাপদ আম পরিচর্যায় প্রায় 18.5 লাখ আমে ব্যবহার করা হয় ফ্রুট ব্যাগ। ল্যাংড়া, আশিনা, ফজলি ও খিরসাবাদ জাতের আম বেশি সংগ্রহ করছেন রপ্তানিকারকরা। আর রপ্তানিকারকদের কাছে বেশি দরে আম বিক্রি করতে পেরে খুশি চাষিরা। বিশুদ্ধ আম আমরা বিদেশে পাঠাবো, এই জন্য আমি ব্যাগিং পদ্ধতিটা শুরু করি। স্প্রেতে আমাদের অনেক খরচ হয়, ব্যাগিং আমাদের খরচ কম এবং তুলনামূলকভাবে আমাদের স্থানীয় বাজার এবং বাইরের বাজারে অনেক দাম ভালো পাই আমরা। কৃষি বিভাগ যদি আমাদেরকে আরো অনেক অধিক সহযোগিতা করে তাহলে আমাদের জন্য এটা অনেক ফলপ্রসূ হবে। দিন দিন ইউরোপের দেশগুলোতে দেশীয় আমের বাজার সম্প্রসারিত হলেও নানা বাধার কারণে সমস্যা হচ্ছে বলে জানালেন ব্যবসায়ীরা। যে দাম আমাদের ছিল ওই দামের থেকে আমরা অনেক বেটার প্রাইস এবার পাচ্ছি, কারণ আমরা ব্যাগিং এবং ফরমালিন মুক্ত 100% ফরমালিন মুক্ত আমরা আম দিতে পাচ্ছি। সমন্বয়ের অভাব আছে। আমি এখান থেকে আমটা নিয়ে যাচ্ছি, এয়ারপোর্ট নেওয়ার পরে দেখা যাচ্ছে যে স্যাররা আমাদের রিজেক্ট করে দিচ্ছে। অনেক সময় গভর্নমেন্ট থেকে তারা এখানে আমটা বেচাই করে দিচ্ছে, তাহলে তারা কেন রিজেক্ট করবে? তবে সব সমস্যা কাটিয়ে কৃষক ও ব্যবসায়ীদের প্রশিক্ষণ সহ সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় চেম্বারের এই নেতা। চাষিদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করে এই রপ্তানিটা আসলে বৃদ্ধি করতে পারি, তাহলে চাষিরাও আমের দাম পাবে এবং সরকারও বড় অঙ্কের একটি রাজস্ব এই এলাকা থেকে পাবে। এই প্রথম রাজশাহী থেকে 1000 মেট্রিক টন আন্তর্জাতিক মানসম্পন্ন আম যাচ্ছে বিদেশে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান ও মার্কেটগুলোতে ভিড় বাড়ছে মানুষের। ফলে রমজানের শুরুতেই ঈদের কেনাকাটা জমতে শুরু করেছে বলে জানিয়েছেন বিক্রেতারা। রোববার কর্মদিবস হওয়ায় সকালের দিকে শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় কিছুটা কম থাকলেও অফিস ছুটির পরপরই ভিড় বাড়তে দেখা যায়। তবে ঈদের অনেক সময় বাকি থাকায় পোশাক কেনার চেয়ে দাম ও পছন্দসই পোশাক খোঁজায় বেশি গুরুত্ব দিচ্ছেন বেশিরভাগ মানুষ। শপিং মলের চেয়ে গজ কাপড়ের দোকানে ক্রেতাদের ভিড় দেখা গেছে বেশি। পরিবারের সবচেয়ে ছোট সদস্যটিকে প্রাধান্য দিতে অনেকেই বাচ্চার ঈদ শপিংটা সেরে নিচ্ছেন আগে ভাগে। মূলত ভিড় এড়াতেই রমজানের শুরুর দিকে অনেকেই কেনাকাটা করছেন। তবে 10 রোজার পর থেকে কেনা বেচা আরো বাড়বে বলে আশা করছেন দোকানিরা। রাজধানীতে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে হাতিরপুল বাজারের 3 কাঁচা বাজার ব্যবসায়ীকে 90,000 টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দুপুরে হাতিরপুল কাঁচা বাজারে মেয়র সাইদ খোকনের নেতৃত্বে অভিযানে এ জরিমানা করেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন সময়ে
সিটি মেয়র কাঁচা বাজারের বিভিন্ন দ্রব্যমূল্য নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন। এ সময় তিনি মাছ বাজার ও মাংসের বাজার সহ বিভিন্ন পণ্যদ্রব্যের মান যাচাই করে দেখেন। রমজানে কিছু কিছু পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেও কাঁচা বাজারগুলোতে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে বলে জানান মেয়র। ভারী বৃষ্টিতে খুলনা মহানগরীর অধিকাংশ জায়গায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। উঁচু নিচু সব সড়কেই পানি জমে গেছে। মধ্যরাত থেকে টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন দোকানপাটে পানি ঢুকে পড়েছে। শহরের লবণচোরা, চানমারি সহ তুলনামূলক নিচু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী সাধারণ মানুষকে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে যান চলাচল না করায় ভিজেই অফিসের উদ্দেশ্যে রওনা দিতে হয় তাদের। নগরবাসীর অভিযোগ, অনুন্নত ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থার কারণে প্রতি বছরই খুলনায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এদিকে বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বাড়ায় ও তীব্র স্রোতের কারণে আজও বন্ধ রয়েছে নৌ চলাচল। এতে থানচি উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে গতকাল বিকেল থেকে তিন্দু ও রেমাক্রি এলাকায় নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। এতে বিভিন্ন পর্যটন এলাকায় আটকা পড়ে শতাধিক পর্যটক। থানচির পর্যটন স্পটগুলোতে স্থল যোগাযোগ না থাকায় নৌপথে চলাচল করতে হয় পর্যটকদের। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি নাইট ক্লাবে অজ্ঞাত বন্দুকধারীর হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় আরো 42 জন আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি। শনিবার এক বন্দুকধারী ফ্লোরিডার অরল্যান্ডো শহরের সমকামী নাইট ক্লাব পালসের ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করে এলোপাথারি গুলি বর্ষণ করে। জিম্মিদের উদ্ধারে পুলিশের 3 ঘণ্টা অভিযানে নিহত হয় সেই হামলাকারী। ফ্লোরিডা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনার পরপরই পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এফবিআই জানিয়েছে, হামলায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। এর আগে শুক্রবার অরল্যান্ডোতে কনসার্টে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন গায়িকা ক্রিস্টিনা গ্রিমি। ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও 3 বারের ইউরো সেরা জার্মানি মাঠে নামবে আজ। গ্রুপ সিতে ডাই মানশাফটদের প্রতিপক্ষ ইউক্রেন। ফ্রান্সের লিলেতে 2 দলের ম্যাচটি শুরু হবে আজ রাত 1টায়। ইউরো মিশনে নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি, যাদের বিপক্ষে 5 বারের সাক্ষাতে অপরাজিত জার্মানরা। যদিও দেশের বাইরে কখনো ইউক্রেনকে হারাতে পারেনি 3 বারের ইউরো চ্যাম্পিয়নরা। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও ফুটবলারদের চোটের কারণে পছন্দের একাদশ সাজাতে কিছুটা সমস্যায় পড়তে পারেন জার্মানির কোচ জোয়াকিম লো। নিয়মিত অধিনায়ক বাস্তিয়ান শোনস্টাইগার একাদশের বাইরে থাকবেন। সে তালিকায় যোগ হতে পারে ডিফেন্ডার ম্যাটস হ্যামেলসের নামও। অন্যদিকে ইতিহাসে দ্বিতীয়বারের মতো ইউরো খেলছে ইউক্রেন। দলে বড় তারকা ফুটবলার না থাকলেও জার্মানিকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়ার স্বপ্নে বুঁদ ইউক্রেন। 3 বার ইউরো জিতলেও গেল 20 বছর ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফি অধরা জার্মানদের। সন্ধ্যার সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2.5 মাস পর কুমিল্লায় কলেজ ছাত্রী তনুর দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট জমা। ধর্ষণ হয়েছে কিনা বলতে নারাজ ময়নাতদন্তকারী চিকিৎসক, স্পষ্ট না করায় সৃষ্টি হচ্ছে বিভ্রান্তি। চট্টগ্রামে এসপির স্ত্রী হত্যার ঘটনায় গ্রেপ্তার 2 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। মামলা তদন্ত কর্মকর্তার পরিবর্তন। তৃতীয় দিনে বিশেষ অভিযানে 48 জঙ্গি সহ আটক 1500। নির্বাচন কর্মকর্তাকে নির্যাতনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর এমপি মুস্তাফিজুর রহমানের জামিন আবেদন খারিজ। 20 জুনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ। সংসদ সদস্যরা শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না। হাইকোর্টের রায় আপিল বিভাগে বহাল। আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ জানালেন শিক্ষামন্ত্রী। এবং ঈদকে সামনে রেখে চলছে ভাঙাচোরা ও পুরনো বাস মেরামতের কাজ। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়ে।